ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আমি সেরাবুদ্দিন আহমেদ। আমি আজকে আপনাদেরকে একটা বিশেষ জিনিস, যেটা হচ্ছে আমরা একটা নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু করতে চলেছি 2024 আর 2025। এখানে বিশেষ কিছু ইনফরমেশন যেটা আপনাদেরকে আরো বেশি সচেতন করার জন্য, যারা ব্যবসা করছেন, প্রত্যেকটা গভর্নমেন্ট কমপ্লায়েন্স, গভর্নমেন্ট কি কি জিনিস আপনাকে চেক করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে। জিএসটি ল, যে জিএসটি লটা এসছে, এই লটা অলমোস্ট 6.5 ইয়ার্স হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনো প্রচুর ভুল করছি এবং প্রচুর মানুষের একটা বিজনেসম্যানের এই সচেতনতাটা সবসময় থাকা উচিত। এই সচেতনতা থাকলে আমাদের কি সুবিধা হবে, আমাদের প্রত্যেকটা কাজ এবং কমপ্লায়েন্স মেনটেন করতে সুবিধা হবে। আগামী দিনের মানে ম্যাক্সিমাম আপনার যে পেনাল্টিগুলো হয়, সেই পেনাল্টিগুলোকে মিনিমাইজ করার জন্য এটা আপনাকে প্রচুরভাবে হেল্প করবে। তো আমরা চাইবো যে ফিনান্সিয়ালি আপনি যখন একটা বিজনেসম্যান, আপনাকে ফিনান্স সম্পর্কে জানতে হবে, সিস্টেম সম্পর্কে জানতে হবে। কেননা আপনি একটা গভর্নমেন্টের একটা সিসিটিভির মধ্যে, ক্যামেরার মধ্যে বন্দি আছেন, যেখানে গভর্নমেন্ট এভরি টাইম আপনাকে মনিটরিং করছে। আর এই মনিটরিং করার পিছনে দুটো কারণ আছে। আপনাকে তো ট্যাক্স আপনাকে পেমেন্ট করতেই হবে, আর সেই সঙ্গে আপনাকেও সার্ভাইভ করতে হবে। তো ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে কি মেকানিজম চলে। অ্যাকচুয়ালি মনে করুন আপনি অ্যাজ এ বিজনেসম্যান বা অ্যাজ এ কন্ট্রাক্টর, আপনার কাজটা কি? অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার আপনার কাজটা কি? কাজটা হচ্ছে আপনাকে সার্ভাইভ করতে গেলে আপনি তো স্যালারিড ইনকাম না, আপনি একটা বিজনেস থেকে প্রফিট বুকিং করেন, প্রফিট থেকে আপনার ইনকাম হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি একটা দেশকে, জনগণকে সেবা করছেন। এই সেবা করার পিছনে আপনার একটা মোটিভ আছে, যে আপনার প্রফিট মোটিভ। একটা 100 টাকার একটা জিনিস নিলেন, আপনি 120 টাকায় আপনি বিক্রি করেন, যে 20 রুপিস প্রফিট বুকিং করেছেন, এর থেকে আপনি সার্ভাইভ করবেন। তো ব্যাপারটা কেমন হয়? তো ব্যাপারটা আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলে দিই। মনে করুন আমি এটাকে কিভাবে, মনে করুন MAN। তো এম বলতে আমি আপনাকে বলবো ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার। A ফর আপনি লিখুন এজেন্ট, আর M ফর হচ্ছে নিড অ্যান্ড কাস্টমার। তো এক্ষেত্রে আমি একদম প্রাথমিকভাবে কেন বোঝাচ্ছি, যে কোনো একটা প্রোডাক্ট, ধরুন এই প্রোডাক্টটি কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি সে এটাকে প্রডিউস করেছে, যে এটা মানুষের নিড। এর পার্টিকুলারলি কোনো একটা উপভোক্তা থাকবে যে এই প্রোডাক্টটাকে ইউজ করবে। এই যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সে এটাকে ম্যানুফ্যাকচারিং মানুষের নিড কমপ্লিট করার জন্য, কাস্টমার। কিন্তু এই জিনিসটা আমার অফিসে বা আমার কাছে আসার আগে অলমোস্ট ম্যানুফ্যাকচারিং, তারপরে হোলসেলার থেকে রিটেল সব থেকে আমার কাছে এসছে। সো একটা জিনিস জেনে রাখুন, যে আপনারা এ ফর এজেন্ট যেটা লিখেছি, এটা হচ্ছে প্রপার বিজনেসম্যান। এই এজেন্ট বা মিডিয়েটর হিসেবে কাজ করছে, বা এরাই হচ্ছে প্রপার বিজনেসম্যান। এটাই হচ্ছে বিজনেসম্যানের কাজ। যে প্রোডিউসার কোম্পানি কোন একটা প্রোডাক্টকে প্রডিউস করেছে, প্রডিউস করে বিজনেসম্যানের মাধ্যমে সেটা একটা নিড, যাদের প্রয়োজন প্রোডাক্টটা, তাদেরকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং এখানেই হচ্ছে আপনার প্রফিট বুকিং, এখানেই হচ্ছে আপনার গভর্নমেন্টকে ট্যাক্স ভরতে হবে, এখান থেকে আপনার গভর্নমেন্ট তার ট্যাক্সটা কালেক্ট করবে। সো এটাকে লেনদি না করে আমি সহজে আপনি চলে আসি। মনে করুন, সো প্রত্যেকটা বিজনেসম্যান অ্যাজ এ এজেন্ট হিসেবে, গভর্নমেন্টের এজেন্ট হিসেবে কাজ করছে, যে একটা ম্যানুফ্যাকচারিং, যেখান থেকে প্রোডাক্টটা প্রকিউরমেন্ট হচ্ছে, সেখান থেকে রেডি প্রোডাক্টকে কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। কোনো একটা গভর্নমেন্টের কোনো উদ্দেশ্য, কোনো একটা রাস্তাঘাট, যা কিছু একটা সার্ভিসম্যান বা কন্ট্রাক্টরদের থ্রু একটা সাধারণ মানুষের কাছে এই সার্ভিসটাকে পৌঁছে দিচ্ছে। তো দুটো জিনিস, একটা গভর্নমেন্ট, আমরা তাহলে প্রত্যেকটা বিজনেসম্যান কি নিয়ে ডিল করে, আইদার গুডস নিয়ে অথবা কোনো একটা সার্ভিস নিয়ে। তো দুটো কনসেপ্টে আসি আপনাকে। গভর্নমেন্ট আপনাকে কোথায় ট্রেস করছে বা কোথায় দেখতে যাচ্ছেন, গভর্নমেন্ট কিভাবে কালেকশন করবে ট্যাক্সটা। মনে করুন একটা প্রোডাক্ট হচ্ছে 100 টাকা দাম, আপনি পারচেজ করেছেন, আপনি একজন এজেন্ট, একজন বিজনেসম্যান, এটাকে কাস্টমারকে পৌঁছে দেবেন, সেটা হচ্ছে 120 টাকা। 120 টাকায় আপনি একটা কাস্টমারকে, ম্যানুফ্যাকচারার থেকে বিজনেসম্যান পারচেজ করে সেটাকে 120 রুপিস প্রফিটও করতে পারেন, লসও করতে পারেন, সেটাকে এক্সপ্লেইন করতে। বাট আমি অ্যাজিউম করে নিলাম যে আপনি প্রফিট বুকিং করছেন। সো 20 রুপিস আপনার প্রফিট, এটাকে আমরা গ্রস প্রফিট বলে বা জিপি লিখতে পারেন। এবার হচ্ছে
আপনি বলবেন যে আমার আনুষঙ্গিক বিভিন্ন রকম খরচা আছে, আপনার অফিস মেইনটেনেন্স আছে, আপনার ইলেকট্রিসিটি মেইনটেনেন্স আছে, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেইনটেনেন্স আছে, আপনার ট্রেড লাইসেন্স, আপনার রেন্টাল, সব এক্সপেন্স গুলো বাদ দিয়ে মনে করুন আপনার প্রফিট আছে 10 টাকা। 10 টাকা এক্সপেন্স আছে, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট এক্সপেন্স, আর এটা আপনি প্রফিট বুক করলেন, প্রফিট বুকিং করলেন। আমি আপনার আসি জিএসটি তে। জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, এবং এখানে গভর্নমেন্ট ইজ লুকিং অ্যাট 20 রুপিস আপনার গ্রস প্রফিটের উপর মেইন কনসার্ন। এর যে জিএসটিটা আপনাকে এই যে ভ্যালু অ্যাডিশন করেছেন, এই 20 রুপিস ভ্যালু অ্যাডিশনের উপরে আপনাকে ট্যাক্স ভরতে হবে। এবং ট্যাক্স যদি 20 রুপিসের ট্যাক্স ভরতে হয় তো 2000 টাকারও ট্যাক্স ভরতে হবে, 2 লক্ষ টাকারও ট্যাক্স ভরতে হবে, 2 কোটি টাকারও ট্যাক্স ভরতে হবে। এবং তার জন্য আপনার যে হার্ড অ্যান্ড মানি সেটাকে যাতে প্রবলেম না হয়, সেটাকে যাতে কষ্টের টাকা যাতে মানে অপব্যয় না হয়, তার জন্য আপনাকে কিছু সিরিয়াস প্যাটার্ন আপনাকে মেনটেন করতে হবে। এই প্যাটার্নটাকে মিনিমাইজ করার জন্য, এই হিসাবটাকে মিনিমাইজ করার জন্য গভর্নমেন্ট জিএসটি লতে দুটো সিস্টেম এনেছে। আইদার ইউ শুড সে আপনাকে ট্যাক্স ইনভয়েস বলতে হবে অথবা বিল অফ সাপ্লাই বলতে হবে। তো ট্যাক্স ইনভয়েস আপনার কোনো ধরনের, আজকে জিএসটি গুডস এন্ড সার্ভিস ট্যাক্স টিল 2007 মানে 2017 থেকে আজ পর্যন্ত যা ইনভয়েসিং আপনি ইস্যু করছেন, একে বিল বলবেন না, কিছু বলবেন না, আপনি সবসময় বলবেন যে এটাকে ট্যাক্স ইনভয়েস বলে। আপনারা যারা রেগুলার জিএসটি রেজিস্ট্রেশনের মধ্যে আছেন, এদেরকে প্রপার আমরা ট্যাক্স ইনভয়েস বলবো। তো আমরা কিভাবে এই ক্যালকুলেশনটাকে মনিটরিং করব, ম্যানেজ করব, কনসেপ্ট হচ্ছে ট্যাক্স ইনভয়েস। এখন ট্যাক্স ইনভয়েস, এখন প্রত্যেকটা কোনো বিজনেসম্যানকে যদি প্রশ্ন করা যায় যে হোয়াট ইজ ট্যাক্স ইনভয়েস, বা ট্যাক্স ইনভয়েসটা দেখতে কেমন হবে, বা কি কি জিনিস মেনটেন করা উচিত, তো আমি আপনাকে বলবো, আমার যে গাউনকে ডিএস স্যার ছিল, মানে মাই টিচার বিফোর ইমপ্লিমেন্টেশন অফ জিএসটি, তো আমাদেরকে ট্রেনিং হয়েছিল, সো এখানে একটা সিম্পল জিনিস বুঝিয়ে দিয়েছিল। নাম্বার 1, আপনার 5টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনার হচ্ছে ইনভয়েস ডেট, ট্যাক্স ইনভয়েস একটা ডেট থাকবে। সেকেন্ড হচ্ছে আপনার একটা সিরিয়াল নাম্বার থাকবে, এন্ড সিরিয়াল নাম্বারটা ম্যাক্সিমাম 16 ডিজিট হবে, তার মধ্যে অ্যালফাবেটস থাকতে পারে, নাম্বারও থাকতে পারে। তো সেটা আপনি প্রথমে ডেট মেনশন করুন, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার মেনটেন করুন। থার্ড হচ্ছে এইচএসএন কোড অথবা এসএসসি কোড। আপনি যদি কোনো গুডস নিয়ে বিজনেস করেন তাহলে সেখানে এইচএসএন কোডটা আপনার জানা অত্যন্ত জরুরি। থার্ড হচ্ছে আপনি যদি সার্ভিস নিয়ে ব্যবসা করেন তাহলে এসএসসি কোডটা জানা অত্যন্ত প্রয়োজন। ফোর্থ হচ্ছে আপনার যে ট্যাক্স ইনভয়েসটা হবে, এই ট্যাক্স ইনভয়েসের পার্সেন্টেজ অফ ট্যাক্স থাকাটা ম্যান্ডেট। ফিফথ হচ্ছে আপনার যে ইনভয়েসটা দিলেন সেই ইনভয়েসে আপনার নিজস্ব দোকানের সেলস সিগনেচার থাকতে হবে। আপনি যদি ডিএসসি দিয়ে যদি বিলিং করেন তাহলে সেক্ষেত্রে আপনার ডিএসসি দিয়ে বিলিং করলেও এটা জাস্টিফাইড হবে। আরেকটা জিনিস হচ্ছে যারা 5 কোটি টাকার উপর বিজনেস করছেন বা টার্নওভার করছেন, তাতে অটো ইনভয়েসিং হয়ে গেছে, আপনার ই ইনভয়েস হয়ে গেছে, সেটা তো আরো ভালো। তো ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে আজকে আমি যে বিষয়টি নিয়ে বলতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে ট্যাক্স ইনভয়েস সম্পর্কে আপনাকে প্রপারলি জানতে হবে। ইউ শুড নো দিস 5 থিংস। আপনার ট্যাক্স ইনভয়েসের ডেট থাকবে, ট্যাক্স ইনভয়েসের সিরিয়াল নাম্বার থাকবে, এইচএসএন কোড বা এসএসসি কোড থাকবে। ফোর্থ হচ্ছে আপনার পার্সেন্টেজ অফ ট্যাক্স থাকবে, আর হচ্ছে ফিফথ হচ্ছে আপনার সিল সিগনেচার ডিএসসি থাকবে। এবার আসলাম ট্যাক্স ইনভয়েস। এবার ট্যাক্স ইনভয়েস কখন ইস্যু করবেন বা কেন করবেন, এর টাইমিংটা কেমন হবে। নাম্বার 1, আপনি যদি কোনো গুডস নিয়ে ব্যবসা করেন, মনে করুন আপনি গুডস এর ব্যবসা, কোনো মালপত্র নিয়ে আপনি ব্যবসা করেন, তো গুডস নিয়ে যদি ব্যবসা করেন এর কনসেপ্টটা হচ্ছে বিফোর ডেলিভারি অফ গুডস ইউ শুড ইস্যু আ ইনভয়েস। মানে হচ্ছে মাল আপনার দোকান থেকে বা গোডাউন থেকে বার হওয়ার আগে বিফোর ডেলিভারি গুডস হলে আপনাকে ট্যাক্স ইনভয়েস কখন ইস্যু করতে হবে, বিফোর ডেলিভারি। আর আপনি যদি সার্ভিস নিয়ে ডিল করেন তাহলে আপনি কখন করবেন, এখানে একটা মজা আছে। গুডস এ হচ্ছে বিফোর ডেলিভারি আপনাকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে হবে, সার্ভিসে হচ্ছে সার্ভিস ডেলিভারি হওয়ার আফটার 30 ডেজ আপনার টাইম থাকে। সার্ভিস আপনি ডেলিভারি দিয়ে দিলেন, মনে করুন আজকে 2 তারিখ, আজকে 3 তারিখ, 3rd এপ্রিল।
মনে করুন 3rd এপ্রিল আপনি একটা সার্ভিস ডেলিভারি হয়ে গেছে, আপনি আপনার যে ট্যাক্স ইনভয়েস ইস্যু করবেন সেটা আপনি ম্যাক্সিমাম আপনার হাতে 30 ডেজ টাইম থাকবে। 30 ডেজের মধ্যে আপনি সার্ভিস ট্যাক্সের মানে সার্ভিসের বিল ইস্যু করতে পারবেন। 30 ডেজ। তো যারা সার্ভিসের সঙ্গে যুক্ত আছে আপনাকে প্রথমে সার্ভিস দিতে হবে। আমাদের প্রচুর সার্ভিস হোল্ডার আছে, যারা সার্ভিস হোল্ডার, যারা সার্ভিস আন্ডার রেজিস্ট্রেশন আছে জিএসটি, প্রচুর ক্লায়েন্ট আছে যারা হচ্ছে একটা সার্ভিস প্রোভাইড করে আপনার কাছে 30 ডেজ টাইম থাকবে, সেই ডেটের মধ্যে আপনাকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে হবে। এবং প্লিজ, আমি খুব অবাক হয়ে যে আমার অফিসাররা ডিরেক্টলি আমাকে বলে যে অলমোস্ট 6.5 ইয়ার্স হয়ে যায় সারাদিন, মানে এখনো পর্যন্ত মানুষ এই প্রপার প্যাটার্নটা মেনটেন করে না। আমি যদি আপনাকে বলি এটা আপনাকে করতে হবে। গুডস নিয়ে যারা বিজনেস করেন তারা বিফোর ডেলিভারি আপনি ট্যাক্স ইনভয়েস ইস্যু করুন। যারা সার্ভিস নিয়ে, মেইনলি গভর্নমেন্ট কন্ট্রাক্টরস আছে, এমনি সার্ভিস কন্ট্রাক্টর প্রচুর আছে, যাদেরকে আমি বলবো একটা সার্ভিস ডেলিভারি হয়ে যাবে 30 ডেজ এর মধ্যে, আপনি আপনার যে সার্ভিস রিসিভার, যে আপনার থেকে সার্ভিস রিসিভ করে তাদের সঙ্গে কনফার্ম হয়ে কথা বলে উইথ প্রপার ওয়ার্ক অর্ডার বা পারচেজ অর্ডার, যে অর্ডারটা থাকে সেই অর্ডারের এগেইনস্টে আপনি ট্যাক্স ইনভয়েস ইস্যু করুন। তো এটা আপনাকে দারুণভাবে হেল্প করবে। আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই, মনে করেন যারা ছোট ছোট বিজনেসম্যান, একটা নিয়ম ছিল প্রাথমিকভাবে অনেক ক্লায়েন্ট আছে যাদের খুব প্রবলেম হয়, কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে 30 রুপিস, কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলো 40 রুপিস, কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলো 90 রুপিস। তো গভর্নমেন্ট এদেরকে একটা বাল্ক ইনভয়েসিং অপশন দিয়েছে। বাল্ক ইনভয়েস অপশন সময় আপনি ধরুন সিস্টেম মেনটেন করেন, আপনার ছোট দোকান, আপনি প্রচুর মাল বিক্রি করছেন, এইটাই ধরুন কত 30 রুপিস বা 20 রুপিস আপনি বিক্রি করছেন, এবং 10 খানা বিক্রি হয়েছে। তো যাই হচ্ছে, যে ক্যাশ কালেকশনটা হচ্ছে বা যে পেমেন্টস আপনি রিসিভ করছেন, এই পেমেন্টস এর আপনি বাল্ক বা এগ্রিগেটেড ইনভয়েস আপনি তৈরি করতে পারেন। সেটা মাল্টিপ্লিকেশন অফ 200 রুপিস, 200 টাকার মতো একটা বিল আপনি সবসময় ইনভয়েস আপনি সবসময় রেডি করতে পারেন ছোট ছোট বিজনেসের জন্য। রিগার্ডিং ট্যাক্স ইনভয়েস আমি আপনাকে সবার বলবো, অ্যাভেলেবেল প্রচুর সফটওয়্যারস আছে, অনলাইন সিস্টেমস আছে, যেগুলোকে বিলিং সফটওয়্যার, আমাদের কাছে বলবেন, আমরা আপনাকে ম্যানুয়ালি পার্সোনালি হেল্প করবো এই ইনভয়েস বিলিং মেনটেন করার জন্য। কেন এই কমপ্লেন্ট আজকে 200 টাকা বাঁচাতে গিয়ে আপনি 2 লক্ষ টাকা পেনাল্টি করে আসবেন, আমরা এটা কোনো সময় চাইবো না। আমরা চাইবো আপনার সিস্টেম সম্পর্কে অনেক বেশি সচেতন হন, এবং আগামী দিন আপনার নিজের বিজনেসটাকে এই মানে এরকম ভাবে ডিস্ট্রাকশন অফ মানি মানে একদম করবেন না, কেন গভর্নমেন্ট ইজ ভেরি মাচ কমপ্লেন্ট, আর আপনি কোনো কিছু মিসিং হলে এর জন্য আপনাকে পেনাল্টি আগামী দিনে ভরতেই হবে। এবং তার সিরিয়াসনেসটা অন্য একটা ভিডিওতে আপনাকে জানাবো। তবে আজকে আপনাকে যে জন্য বলবো, নতুন একটা ফিনান্সিয়াল ইয়ার শুরু করেছেন, যারা মেডিসিন শপ আছে, উই কনসার্ন অ্যাবাউট দ্য মেডিসিন শপ, যারা হচ্ছে প্রচুর আনরেজিস্টার্ড পারচেজ করছেন। একটা হচ্ছে আপনার জিএসটি প্রোফাইল, জিএসটি অ্যাকাউন্ট, আপনি কি করছেন, পারচেজ কি করছেন, আনরেজিস্টার্ড পারচেজ। আনরেজিস্টার্ড পারচেজ, আর একটা হচ্ছে রেজিস্টার্ড পারচেজ করছেন। আনরেজিস্টার্ড পারচেজ মানে এমন একটা লোকের কাছ থেকে আপনি পারচেজ করছেন, আইদার তার কাছে জিএসটি আছে অথচ ইনভয়েসিং করছে না, ক্যাশ বা আপনার হচ্ছে প্যান কার্ডে আপনার বিলিং করছে, আপনাকে সাপ্লাই দিচ্ছে, আপনি ক্যাশ পেমেন্ট নিয়ে নিচ্ছেন, which is a big concern for প্রত্যেকটা বিজনেসের জন্য। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি জিএসটি তে রেজিস্টার্ড হন, প্লিজ এই আনরেজিস্টার্ড পারচেজ কে আপনার সিস্টেমে ইনপুট করবেন না। ইউ হ্যাভ টু পে ফর ট্যাক্স ফর আনরেজিস্টার্ড পারচেজ। কোনো এক্সপ্লানেশন কিছু চলবে না। আপনার যদি কোনো পারচেজ আনরেজিস্টার্ড পারচেজ হয়ে থাকে, তাহলে আপনি একজন বিজনেসম্যান হলে, আপনি প্রপার বিজনেসম্যান, যে আপনার থেকে বড় বিজনেসম্যান, তার থেকে আপনি পারচেজ করুন, এবং ইউ টেক দ্য ট্যাক্স ইনভয়েস। এবং ইনভয়েসিং এর সিস্টেমটাও আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি, যেটা আপনাকে জানা অত্যন্ত দরকার। যেমন হচ্ছে কোনো একটা আনরেজিস্টার্ড পারচেজ করছেন, ইউ হ্যাভ টু পে ট্যাক্স। আপনি আপনার বাকেটে নিলেন, এবার এই মালটাকে যখন বিক্রি করলেন, তার এন্টায়ার ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে, এখানে ভ্যালু এডিশনের ট্যাক্স না, পুরো যে ইনভয়েস আছে সেই ইনভয়েসের পুরো ট্যাক্সটা আপনাকে পেমেন্ট করতে হবে। সো সেক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টের ইনপুট ট্যাক্স পাবেন না, ভ্যালু এডিশন ট্যাক্সও আপনাকে পেমেন্ট করতে হবে, প্লাস পুরো প্রোডাক্টের যে ইনভয়েসিং হবে তার ট্যাক্স আপনাকে পকেট থেকে পেমেন্ট করতে হবে। এন্ড
বি রেডি ফর দ্যাট। প্রত্যেকটা ক্লায়েন্টকে বলছি যারা আনরেজিস্টার্ড পারচেজ করছেন তারা এটাকে পিওরলি এবং মানে বি ভেরি সিরিয়াস। এখানে আমাদেরও কিছু করার থাকবে না, গভর্নমেন্ট অটোমেটিক ডেটা বার করছে। একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন। মনে করুন 2018 সালে আপনি কোনো একটা পারচেজ করেছিলেন 2 লক্ষ টাকা একটা পারচেজ দিয়েছিল। কি হয়েছে, বড় বাজার থেকে আপনি ধরুন পারচেজ করুন, যে কোনো বাজার থেকে আপনি পারচেজ করছেন, বড় ছোট মেজর যে কোনো বাজার থেকে আপনি করুন, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে আপনি দেখলেন ট্যাক্স ইনভয়েস হয়েছে, ট্যাক্স ইনভয়েসে আপনি আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে আপনার চলে এসেছে, আপনার গোডাউনে আপনার দোকানে চলে এসেছে। এখন সেই বড় বাজার বলুন ছোট বাজার বলুন যে দোকানদার তিনি প্রপার ফাইলিং করেননি, অথবা বলেছে যে আপনার মালটা পৌঁছে গেলে আপনি ইনভয়েসটাকে ক্লিয়ার করে দিন, এর পুরো ডেটা গভর্নমেন্টস এর কাছে আছে। আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে সাধারণভাবে ওই যে ইনভয়েসটা আপনার ছিঁড়ে দিয়েছিলেন বা প্রপার ইনপুট ট্যাক্স আপনি পাননি, তার ট্যাক্সটাও আজকে আপনার পকেট থেকে পেমেন্ট করবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলে দিই এবং এর কনসিকুয়েন্স অ্যাজ পার সেকশন 37 অফ জিএসটি অ্যাক্ট। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখুন। একটা হচ্ছে সেকশন 37 আপনাকে জানতে হবে। সেকশন 37 সিজিএসটি অ্যাক্ট কি বলছে? বলছে আপনার ট্যাক্স ইনভয়েস, ইনকাম ট্যাক্সে কি হয়, আপনি যে কোনো ইনভয়েস বা ডেটা আপনি 3 বছরের জন্য মেনটেন করতে হয়। আর জিএসটি তে তার ডবল। মানে আপনি যে কোনো একটা পারচেজ করেন, আপনারা কি করেন, ও পারচেজ ইনভয়েস ছিঁড়ে গেছে, পড়ে গেছে, খুঁজে পাইনি, অনেক রকম এক্সপ্লেনেশন দেন, আমরা খুঁজে পাচ্ছি না, দিয়েছিল এসেছিল জানি না, প্রচুর বাহানা আছে। বাট এই ট্যাক্স ইনভয়েসটাকে আপনাকে 6 বছর ধরে মেনটেন করতে হবে। মানে কোনো 2018 সালে 2017 সালে যখন জিএসটি প্রথম এসেছিল তার যদি আপনার ইনভয়েস আপনি দেখতে চান তাহলে 2023 সাল পর্যন্ত মেনটেন রাখতে হবে। 2018 সালের যদি আপনি কোনো ট্যাক্স ইনভয়েস রিসিভ করে থাকেন 2024 সাল পর্যন্ত আপনাকে সেটা বুকস কিপিং মানে আপনার প্রপার ডকুমেন্টস 1 by 1 মেনটেন করতে। আমি এখন অনেক কেস পাচ্ছি 2014-15 সালের ভ্যাটের মানে ইনভয়েসিং গভর্নমেন্ট চেয়ে বসছে। সো আমি কোন রকম আদার সাইডে যাচ্ছি না, আপনি সোজা জিনিসটা যে জিনিসটা সহজ সেইটাকে মেনটেন করুন। আপনি মনে করুন একটা 2 লাখ টাকার পারচেজ করেছেন, সে তাতে হয়তো 25,000 টাকার ইনপুট ট্যাক্স ছিল, 25,000 টাকার ইনপুট ট্যাক্স ছিল। অথবা আচ্ছা সেকশন 37 বলছে আপনার একটা জিএসটি ডকুমেন্টস পারচেজ ইনভয়েস যে কোনো ডকুমেন্টস আপনাকে 6 ইয়ার্স আপনাকে মেইনটেইন 6টা বছর। নেক্সট আমি আপনাকে আসছি সেকশন 16 সেকশন 16। এই 16 নম্বর সেকশনে আপনাকে বলছে যে আপনি যে ইনপুট ট্যাক্সটা রিসিভ করবেন তারও প্রচুর কন্ডিশন আছে। আপনি তখনই ইনপুট ট্যাক্স রিসিভ করতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন যেহেতু আমি আপনাকে প্রথমে বলেছি ইউ আর এজেন্ট, আপনি হচ্ছে ব্রোকার। ব্রোকার মানে কাজ হচ্ছে আপনি গভর্নমেন্টের এজেন্ট, ট্যাক্সটাকে আপনি ট্রান্সফার করবেন, মানে আইটিসিটাকে আপনি ফর দা ফার্দারেন্স অফ বিজনেস, আপনি কোনো পার্সোনাল ইউজ করলে হবে না, সেটা ফার্দারেন্স অফ বিজনেস মানে আপনিও কাউকে ইনভয়েসিং করে দেবেন এবং দ্যাট ইজ নট ফর ইওর পার্সোনাল ইউজ। ওই প্রোডাক্ট আপনি পার্সোনাল ইউজের জন্য করতে পারবেন না। যেমন একটা ছোট উদাহরণ দিয়ে বলি, মনে করুন আপনি একটা হোয়াইট প্লেট গাড়ি কিনেছেন, 4 চাকা হয় কমার্শিয়াল, হলুদ প্লেট হচ্ছে কমার্শিয়াল, আপনি তার ইনপুট ট্যাক্স পাবেন কেন, ওটা আপনার বিজনেস পারপাস। আপনি সাদা হোয়াইট প্লেট গাড়ি কিনেছেন আপনার পার্সোনাল ইউজের জন্য, তার ইনপুট ট্যাক্স আপনি পাবেন না। মনে করুন একটা 25,000 টাকার একটা মিসইউজ আপনি আইটিসি, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, আপনি ক্লেম করে সেটেল করেছেন। যে কোনো আপনি বাড়ির জন্য ইনভার্টার কিনেছেন, কিছু করেছেন যেগুলো পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করেছেন, আপনি গোল্ডেন জুয়েলারি কিনেছেন, আপনি ভেবেছেন যে কোনো একটা জুয়েলারি শপে গেলে আপনার জিএসটি নাম্বার চেয়েছেন, আপনি জিএসটি নাম্বার দিয়ে দিয়েছেন, 3% আপনি ইনপুট ট্যাক্স পেয়েছেন, সো আপনি ভেবেছেন খুব প্রফিট হবে, আমার কিছুটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট হবে, বাট ইট ইজ নট। আপনাকে ব্লক ক্রেডিট সম্পর্কে জানতে হবে, কোন আইটিসি আপনার ইউজ করতে পারেন সেটা সম্পর্কে জানতে হবে এবং তার ডিটেলস আপনি জিএসটি সেকশন 16 তে পেয়ে যাবেন। এবার আসি সেকশন 50। সব থেকে খতরনাক জিনিস হচ্ছে, সব থেকে ডেঞ্জারাস জিনিস হচ্ছে আপনার সেকশন 50, যেটাকে পেনাল্টি ইম্পোজ হচ্ছে সেকশন 50। এইটা সম্পর্কে আরো আপনাকে জানতে হবে। এটা সাধারণত চিঠি আসে সেকশন
73 বা 73 এবং 74 গভর্নমেন্ট আপনাকে বলে দেয় যে আপনি এটা ভুল করেছেন আর এটা আপনি ফ্রড করেছেন। আপনি কোনো ইনকাম ট্যাক্স মানে জিএসটি ডিপার্টমেন্টের কোনো চিঠি যদি আন্ডার সেকশন 73 তে আসে তবু অত্যন্ত সিরিয়াসলি আপনি এটাকে ডিল করবেন। 74 আসলে আরো বলবে এটাকে প্রপারলি ডিল করুন, আপনার যে কনসালটেন্ট আছে তাদের সঙ্গে ডিল করুন। তো সেকশন 73 তে কি হতে পারে, আপনি কোনো একটা আইটিসি আপনি ভুল অ্যাভেল করেছেন বা কোনো একটা রেজিস্টার্ড বিজনেসম্যান যার কাছ থেকে পারচেজ করেন সে আপনাকে ইনপুট ট্যাক্সটা দিইনি, এর কনসিকোয়েন্স কি হতে পারে? মনে করুন আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে সেকশন 37 সম্পর্কে জানুন, সেকশন 60 সম্পর্কে জানুন আর সেকশন 50 সম্পর্কে জানুন। আমি আপনাকে বলবো আপনারা ইউটিউবে ইচ এন্ড এভরিথিং ইজ अवेलेबल, আমার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন অথবা যে কোনো জায়গাতে আপনি এই রিসোর্সেস গুলো দেখতে, আপনারা সারাদিন বসে রিলস দেখতে পারেন, ফেসবুক ঘাঁটতে পারেন। শুধু একটা রিকোয়েস্ট করবো, এইগুলো আপনি অ্যাজ এ বিজনেসম্যান দেখুন, কেন এইটাই আপনার লক্ষ লক্ষ টাকা আপনার সেভিংস করে দেবে। আজও আপনাকে বলছি জাস্ট সেকশন 50 খারাপ দিকটা আপনাকে জানিয়ে দিচ্ছি, জাস্ট দেখুন। মনে করুন 2017 সালে আপনি কোনো একটা মিস্টেক করেছিলেন, সেটাতে আপনার 25,000 টাকা রং ক্লেম হলো। একটা জাস্ট এক্সাম্পল দিলাম। 2017 সালে আপনি আইটিসি রং ক্লেম করেছেন। প্রথম হচ্ছে আপনার এটাকে ট্যাক্স জমা করতে হবে, জিএসটি ট্যাক্স জমা করতে হবে। জমা আপনি করে দিলেন, জমা করার পরে গভর্নমেন্ট আসবে এবার পেনাল্টি ইন্টারেস্ট পার্টটা কেমন, এই যে শর্ট পেড টু দ্য গভর্নমেন্ট, কম পেমেন্ট করার জন্য 18% সিম্পল ইন্টারেস্টে আপনার টিল ডেটে ক্যালকুলেশন করাবে and you have to pay tax for that। মনে করুন 25,000 টাকার আপনি একটা ভুল করেছেন, এর 18% 2018 সাল, 2019 সাল, 2020 সাল, 2021, 2022, 2023, 2024 এই 25,000 টাকা তো আপনি ট্যাক্স জিএসটি পেমেন্ট করে আসলেন, অফিসের কাছে গেলেন, অফিসার প্রথমে আপনাকে খুব ভালোবেসে আপনাকে বলে যে 25,000 টাকা পেমেন্ট করে দিন। তারপরে আসবে 18%, 18% ট্যাক্স। 18% ট্যাক্সটা ওমর হিসাব করে বলো তো কত হচ্ছে ইন্টারেস্ট? 25,000 এর 18% 4,500। 4,500, রাইট? 4,500 পারফেক্ট। তো এই 25,000 টাকা ভুল করার জন্য 2018 সালে মানে যে ইনভয়েস ডেটটা থাকবে, মনে করে যে ডেটই থাকবে তার আফটার 365 ডেজ বাদে এই 4,500, 4,500, 4,500, 4,500 প্রত্যেকটা বছর 4,500, 4,500, 4,500 ভাবুন, ওর একটু টোটাল করে দাও। মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7টা 31,500 কি পেনাল্টি দেখুন। মানে আমি তো বলবো ফিনান্স দপ্তর, আমাদের গভর্নমেন্ট একটা মানি মেকিং মেশিন, জিএসটি সিস্টেম যেটা তৈরি করেছে, একদম গভর্নমেন্টের রেভিনিউ মেকিং মেশিন। আমি বারবার আপনাকে বলেছি, আমাদের প্রত্যেক টিমকে আমি এই ব্যাপারে খুব সজাগ করি যে গভর্নমেন্ট একটা ফিনান্স হিসেবে, যেটা আমরা লাস্ট মুভ করেছি, লাস্ট ফেব্রুয়ারিতে জিএসটি কালেকশন করেছি 1,48,000 কোটি টাকা। একটু ফিগার দেখুন আপনারা, না হলে বুঝতে পারবেন না। তো ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলছি, 2017 সালে কোন একটা ইনভয়েসে যদি মিনিমাম আপনি 25,000 টাকা একটা রং আইটিসি ক্লেম করে থাকেন, আজকের দিনে দাঁড়িয়ে 31,500 টাকা তার ইন্টারেস্ট ভরতে হবে, পেনাল্টি পরে। এই সময় গভর্নমেন্ট, আপনি তো একজন এজেন্ট গভর্নমেন্টের, আপনার অন্য কোনো কাজ নেই, আপনার গভর্নমেন্টের ট্যাক্সটা কালেকশন করে দেওয়া, এই জিএসটি ট্যাক্সটা কালেকশন করে দেওয়া প্রত্যেকটা বিজনেসম্যানের রেসপন্সিবিলিটি। সেখানে যদি সেকশন 50 তে ভুল করে দেখেন, রং আইটিসি ক্লেম নিয়েছেন, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই 25,000 টাকার এগেইনস্টে 31,500 টাকা আপনাকে ইন্টারেস্ট, সুদ, এই ইন্টারেস্টটাকে আপনাকে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। গভর্নমেন্ট
যদি পেমেন্ট না করেন গভর্নমেন্ট পেনাল্টি প্রসিডিংও করতে পারে, সেটা আলাদা পার্ট। আমি জাস্ট সিরিয়াসনেসটা বলছি। আজকে অনেকে আমার ক্লায়েন্ট আছে যারা মানে অন্যান্য জায়গায় ফাইল মেনটেন্স করে, তারা ওরকম আমাদেরকে কল করে বলে যে ৭৭ লক্ষ টাকা পেনাল্টি আসছে, ১ কোটি টাকা পেনাল্টি আসছে, ৯০ লাখ টাকা পেনাল্টি। অবাক হওয়ার কিছু নেই। এটা শুধুমাত্র কোনো একটা মিসচিফ থিংস, রং প্র্যাকটিস আপনি সিস্টেমে করেছেন, তার জন্য আজকে আপনাকে এইটা আপনাকে পেমেন্ট করতে হবে। নেক্সট, আমি যে কথাটা বলতে চাইছিলাম, একটা ভুল আইটিসি। তো এর জন্য এই ব্যাপারটাকে মিনিমাম করার জন্য সবসময় আমরা আপনাকে বলবো প্রপার বিলিং সিস্টেম ইউজ করুন। একটা নতুন ফিনান্সিয়াল ইয়ার চলে এসেছে। আমি যেরকম আমরা সারা ট্যাক্স কনসালটেন্সি বা আমার অন্য একটা অ্যাসোসিয়েশন আছে, সেখানে আমরা যে বিলিংটা করি, মনে করুন আপনি একটা ট্যাক্স ইনভয়েস ইস্যু করছেন। আমি কাউকে যদি আজকে দিয়ে কোনো দোকানদারকে আমি বলি যদি হোয়াট ইজ ক্রেডিট নোট অ্যান্ড ডেবিট নোট, খুব ঘাবড়ে যাবে। এটা বুঝুন। মনে করুন আপনি ট্যাক্স ইনভয়েস ইস্যু করলেন, ইনভয়েস ইস্যু করলেন। তো ট্যাক্স ইনভয়েস ইস্যু করলেন মানে হচ্ছে আপনার গুডস, কোন একটা মাল কেউ কিনেছে, বিফোর ডেলিভারি আপনি ট্যাক্স ইনভয়েস ইস্যু করে দিলেন। ধরুন একটা মালের দাম হলো ৩০,০০০ টাকা, ট্যাক্স ইনভয়েস হলো। তো আপনি পেমেন্ট রিসিভ করেছেন, যে 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 বায়ার আপনাকে পেমেন্ট দিচ্ছে, যে মালটা কিনছে, যে উপভোক্তা, বায়ার কোনো বিজনেসম্যান হতে পারে বা কাস্টমার হতে পারে, সে মনে করুন আপনাকে 20,000 রুপিস পেমেন্ট দিল। তাহলে আপনার অ্যাকাউন্টে শর্টফল কত? 10,000 টাকা। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস আপনাকে কি করতে হবে? ট্যাক্স ইনভয়েসটাকে, যেহেতু যে ক্যাশ পেমেন্টটা দিচ্ছে আপনাকে সেটা হচ্ছে 20,000 রুপিস, আপনি 20,000 রুপিসের ট্যাক্স ইনভয়েস বানাবেন। এবং যে তার কাছে শর্টফল, তার কাছে টাকাটা নেই, কত টাকা নেই? 10,000 টাকা নেই। তো 10,000 টাকা আপনি ডেবিট নোট বানাবেন। এটা হচ্ছে সিম্পল কন্টেক্সট, সিম্পল ফান্ডা। যে আপনি ডেবিট নোট বানিয়েছেন, সে এখনো পেমেন্ট করে, পেমেন্ট করলে আবার আপনি সেটাকে ম্যানেজ করতে পারবেন। তো ডেবিট নোট হচ্ছে এটা। আর মনে করুন ক্রেডিট নোট। ক্রেডিট নোট যারা করছে তাদেরকে আমরা বলবো যে আপনি সিম্পল সেলস রিটার্ন অপশনস করে দিন, তাহলে সেক্ষেত্রে আপনার ক্রেডিট নোটের ডকুমেন্টস আপনাকে মেনটেন করতে হবে না। এটা গেল ডেবিট নোট। এবার হচ্ছে আমি আপনাকে ক্রেডিট নোট বুঝিয়ে দিই। মনে করুন আপনার বায়ার, যে বায়ার বাই করছে, সে আপনাকে, মনে করুন আমি একটা কোনো মাল রিসিভ করেছি 30,000 রুপিসের। এখন মালটার অ্যাকচুয়ালি ইনভয়েসিং হওয়ার কথা ছিল 20,000 রুপিস। অ্যাকচুয়াল বিল হয়েছে আপনার 30,000 রুপিস, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে 20,000 রুপিস। মানে আমি পেমেন্ট করেছি ট্যাক্স ইনভয়েস, মানে যে পেমেন্টটা করেছি সেটা হচ্ছে 20,000 রুপিস। আমি 30,000 রুপিস পেমেন্ট করেছি, কিন্তু মালটা পেয়েছি 20,000 রুপিস। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ক্রেডিট নোট আপনার বানানোর দরকার নেই। এই ক্ষেত্রে কি হয়, যে পারচেজটা উপভোক্তা বা যে বাই করেছে তাকে আপনার একটা ক্রেডিট নোট ইস্যু করতে হয়। ক্রেডিট নোট ইস্যু করার দরকার নেই। আপনি মানে খুব সহজেই এটাকে সেলস রিটার্নে আপনি একটা সিম্পল ট্যাক্স ইনভয়েস রেডি করে দিয়ে, আপনি 10,000 টাকা রিফান্ড করিয়ে দিতে পারেন। এটা হচ্ছে সবথেকে সহজ প্রসেস। সো ডেবিট নোট গেল, ক্রেডিট নোট গেল। ক্রেডিট নোট আপনার সবথেকে কম বানাতে ডকুমেন্টস ইস্যু থাকে, বিভিন্ন রকম সমস্যা থাকে। আপনি ডাইরেক্ট সেলস রিটার্ন মেনে তো ট্যাক্সটা অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এটা একটা জিনিস। আরেকটা আমি আপনাকে সিরিয়াসলি বলবো, যেটা হচ্ছে আনরেজিস্টার্ড পারচেজ সম্পর্কে সব সময় এটাকে প্রপারলি মেনটেন করুন। আর আরেকটা হচ্ছে আমি আপনাকে বলবো সিস্টেম মেনটেন করুন। সিস্টেম মেনটেন করলে এতে থেকে কনসিকুয়েন্স এমনই একটা হবে যে আগামী দিনে আপনার প্রচুর পেনাল্টি থেকে আপনারা মানে
পুরোপুরি ভাবে মুক্তি পাবেন। এবং সিরিয়াস কনসার্ন হচ্ছে যত রকম আনরেজিস্টার্ড পারচেজ আছে তার ডকুমেন্টেশন মেনটেন করুন। আপনার কোনো রকম, আরেকটা উদাহরণ দিয়ে দিই যেটা খুবই, এটা তো সবসময় একটা লেন্দি প্রসেস। অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং জিনিসটাই একটু বোরিং। আর একটা বিগ কনসার্ন এবং কনসিকুয়েন্স যেটা আমি আপনাকে বলবো খুব সহজে আপনারা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ইনভয়েসিং প্যাটার্ন এবং যেটা হচ্ছে পারচেজ বিল অনুযায়ী। আপনি কোনো একটা প্রোডাক্ট, আপনি যখন 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, প্রত্যেকটা প্রোডাক্টের HSN কোডটাকে প্রপারলি মেনটেন করুন। আপনি যদি প্রাইস একটা প্রোডাক্ট, আমার শার্টের ধরুন দাম মনে করুন 200 টাকা বা 300 টাকা, আপনি যদি লিখে রাখতে পারেন তাই এর সঙ্গে HSN কোডটা লিখলে আপনার কি সমস্যা হয়? মানে ইজ দেয়ার এনি বিগ পার্ট যেটা আপনাকে, যে হয়তো লক্ষ লক্ষ টাকা আপনাকে বাঁচিয়ে দেবে? কেন হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে আপনাকে জানতে হবে যে এই যে প্রোডাক্টটা আপনি পারচেজ করছেন, ধরুন আমি মোবাইলটা পারচেজ করছি, তো আমি পারচেজার যে সেলার তার কাছ থেকে আমি ইনভয়েস পেয়ে গেলাম, ইনভয়েস আমি HSN কোড পেয়ে গেলাম। আমি যখন প্রোডাক্টটাকে বিক্রি করব, আই শুড মেইনটেইন দ্যাট সেম HSN কোড। এটাতে কি হতে, আপনাদের অডিট করতে বা বিভিন্ন জিনিস মেনটেন করতে, ডকুমেন্টারি মেনটেন করতে আমাদের খুব সুবিধা হয়। তো মেইনলি আমি আপনাকে বলবো আজকে থেকে যারা জিএসটি মেনটেন করছেন তারা প্লিজ আপনার যে রেট চার্ট, আপনি একটা অ্যামাউন্ট এখানে ফেলে রাখেন যে আমি এই প্রোডাক্টটা 300 টাকায় বিক্রি করব কি 14,000 টাকা বা 5,000 টাকা আপনি বিক্রি করবেন। তো এই রেটের সঙ্গে আপনি HSN কোডটাও অ্যাট লিস্ট 8 ডিজিট না হলে HSN কোডটা 8 ডিজিট আপনি সবসময় মেনটেন করবেন। যারা মোটামুটি একটা 5 CR মতো বিজনেস করেন, 8 ডিজিট আপনি HSN কোডটা মেনটেন করবেন। এটাই আপনাকে লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দেবে। আর একটা জিনিস যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে ব্যাংকিং। আপনারা প্রচুর বুদ্ধিমান হওয়াটা তো খুবই স্বাভাবিক, কিন্তু প্রফিট বুকিং করাটা অত্যন্ত প্রয়োজন। কিন্তু আপনারা যে ব্যাংকিং যে ভুলটা করেন, আপনারা একটা কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট আর হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, আপনি জিএসটি তে ম্যাপিং রেখেছেন হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, আর জিএসটি পুরো ট্রানজাকশন আপনি করছেন সেভিংস অ্যাকাউন্টে। তো আপনারা কি ভাবেন যে গভর্নমেন্ট আপনাকে কোনোভাবে ট্রেস করতে পারছে না? 100% এখন যে সমস্ত এআই অ্যাপস চলে এসেছে তাতে অটোমেটিক অল ডিটেকশনস, এবং আপনার মোবাইলে যে মেসেজগুলো আসে যে আপনি কোনো বিগ শপিং মলে কি ইউজ করছেন, কি এক্সপেন্স করছেন, পেট্রোল পাম্পে কি, যে ধরনের টেক্সট মেসেজগুলো আসে এটা অটোমেটিক আপনার প্যান কার্ডে ট্যাগ হয় এবং ইচ এন্ড এভরি ট্রানজাকশনস প্রত্যেকটা ট্রেস হয় গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট কি হয়, কোনো ইররেগুলার অ্যাক্টিভিটিস যখন আপনার অ্যাকাউন্টে শো করে তা নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো এবং সেটা নিশ্চয়ই দেখবেন। আর এর সাথে সাথে বলি অ্যাকাউন্টিংটা আপনাকে 100% করতেই হবে। তার কারণটা আমি আপনাকে জানিয়ে দিই। আমি রিসেন্টলি একটা কারেন্ট অ্যাকাউন্ট ফলো করছিলাম, কারেন্ট অ্যাকাউন্ট যেটা জিএসটি তে ম্যাপিং আছে, সেখানে কোনো ট্রানজাকশন নেই, অথচ প্রত্যেকটা ট্রানজাকশন সেভিংস অ্যাকাউন্টে হয়েছে, এন্ড দ্যাট ইজ এ বিজনেস অ্যাকাউন্ট। পুরোপুরি ফুলি স্টপ করে দেন। আরেকটা হচ্ছে দুটো জিনিস আপনাকে মনে রাখতে, কারেন্ট অ্যাকাউন্টে আপনি যখন একটা ক্রেডিট হয়, ধরুন আমি এখানে ক্রেডিট লিখছি আর এখানে ডেবিট লিখছি, তো অল ডেবিটস আর পারচেজ সব সময় মনে রাখতে হবে যত আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা বার হচ্ছে এটা আইদার পারচেজে যাবে অথবা এক্সপেন্সে যাবে, দুটো জিনিস আপনার অ্যাকাউন্টে, আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে যত ডেবিট হবে, আপনার অ্যাকাউন্ট থেকে ধরুন টাকা মাইনাস হচ্ছে, আপনার 2 লাখ টাকা আছে, 50,000 টাকা বেরিয়ে গেছে অ্যাকাউন্ট থেকে, তো এই 50,000 টাকার পারচেজ ইনভয়েস থাকতে হবে অথবা 50,000 টাকার এক্সপেন্স ভাউচার থাকতে হবে। কতটা ক্রিটিক্যাল এবং কতটা সুদিং আপনি ভাবুন, কতটা সিম্পল যে আপনি আইদার এটাকে আপনার অ্যাকাউন্ট থেকে যখন ডেবিট হচ্ছে আইদার আপনার পারচেজ ইনভয়েস থাকতে হবে অথবা আপনার কাছে এক্সপেন্স ভাউচার থাকবে। আপনি মনে করেন আপনি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করলেন, আপনি অ্যাকাউন্টেন্টকে পেমেন্ট করলেন, আপনি কোনো একটা চার্জেস পেমেন্ট করলেন, তো ইউ শুড হ্যাভ আ প্রপার এক্সপেন্স ভাউচার। এবার আপনি বলবেন ক্রেডিট, তো এখানে যে কোনো ক্রেডিটে ইউ শুড হ্যাভ এ ট্যাক্স ইনভয়েস। আপনি একটা 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, আপনার 30,000 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, আপনার 40,000 রুপিস অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, তো যে টাকাটাই ক্রেডিট হবে এই ক্রেডিটের এগেইনস্টে ইউ শুড হ্যাভ আ ইনভয়েস। ইনভয়েসিং না থাকলে গভর্নমেন্ট এটাকে ক্রিটিক্যালি
একদম মাইক্রোস্কোপিক ভিউতে আপনাকে আজকে না হলে কালকে পেনালাইজ করবে and you have to pay tax for that. তো বিফোর আমি আপনাকে সিরিয়াসনেসটা বলি, যে সিরিয়াসনেস হচ্ছে আরো বেশি সচেতন হন এবং আমাদের চ্যানেলটিকে প্রপারলি ট্যাক্স নবী বলে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে এটাকে দেখুন। আমার উদ্দেশ্য এটাই, আপনাদের এবং আপনাদের বলতে একদম বাঙালি মানুষদের সহজে সরলভাবে এটাকে বোঝানোর জন্য আমি এটাকে একদম রেগুলারাইজ করার চেষ্টা করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস। এবং যেটা হচ্ছে আপনারা প্রপারলি ফলো করুন ব্যাপারটা। আমরা শুধু চাই আপনারা আমাদেরকে আরো বেশি সচেতন করুন এবং আপনারা আরো বেশি সচেতন হন। থ্যাংক ইউ সো মাচ।